কম্পাস সিরিয়ালের আজকের পর্বে দেখা যাবে সবাই মিলে চৌধুরী বাড়িতে নাচ গানের সভা বসিয়েছে। সেখানে নাচছে রশ্মিকা ও মাহি। মাহি ও রশ্মিকার নাচ দেখে সবাই মুগ্ধ। এরপরে দেখা যাবে কম্পাস বিহানকে বলছে, দেখুন আমাদের রশ্মিকা আর মাহি কত সুন্দর করে নাচছে, নাচগুলো দেখতে সত্যি ভালো লাগছে, তাই না? এদিকে এদিকে দেখা যায় মোনালিসা বিহানের পাশে বসতে গেলে তখনই তখনই মেঘমালা এসে মোনালিসার হাত ধরে টেনে উঠিয়ে নিয়ে যায় আর বলতে থাকে, মোনালিসা এখানে প্লিজ বসো না, এখানে এই চেয়ারটা ভাঙা, তাই তোমাকে আমি ভালো একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, ওখানে বসো, সুন্দরভাবে তুমি এই নাচটা উদযাপন করতে পারবে। এই বলি পৃথার পাশে বসে দিয়ে সে মেঘমালা রুদ্রর পাশে বসে সবটা ভিডিও করতে থাকে আর আর সবকিছু উদযাপন করতে থাকে। এরপরে দেখা যায় কম্পাসকে বিহান বারবার হাত ধরতে থাকে। ঠিক তখনই কম্পাস বলতে থাকে, এসব কি হচ্ছে, এরকম করে সবার সামনে কেন অসভ্যতম করছেন? তখনই দেখা যায় কম্পাস নিজে একটি লাড্ডু নিয়ে বিহানকে দেয় আর নিজেও খেতে থাকে। তখনই দেখা যায়, তখনই বিহান বলতে থাকে, সত্যি কম্পাস, আমাদের জীবনটা এরকম হওয়াটাই চাই। এদিকে পৃথা চিন্তা করছে, পৃথা বলছে মানুষটা এখনো এলো না। এদিকে এদিকে সবাই মিলে হই হুল্লোড় করছে, জানি না ওদিকের কি খবর। এদিকে এদিকে অখিলেশকে চিন্তিত দেখে তখন তখন ঋতুজা বলতে থাকে, কি হয়েছে অখিলেশ, এভাবে চিন্তিত হয়ে আছো কেন? একদম চিন্তা করবে না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিঞ্জল কি কিছু বললো? কিঞ্জল তো এখনো ফিরলো না, আমার তো চিন্তার শেষ নেই। তখনই দেখা যায় অখিলেশ বলতে থাকে, অখিলেশ কিঞ্জল তো অনেক চেষ্টা করছে অডিটটা ঠিকঠাক ভাবে সামলাতে। আমি তো বুঝতে পারছি না, আমরা তো প্রত্যেকটা মাসে সব ব্যাংকের লোনই ক্লিয়ার করেছি, তবে তবে কেন এভাবে প্রত্যেক এই এত হিউজ পরিমাণ অ্যামাউন্ট বাদ পড়ে গেল? এই অ্যামাউন্ট গুলা কে সরালো, এটা তো আমাকে জানতেই হবে। এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে, আমার একটা ধারণা হয়েছে, আমি একটা প্ল্যান করেছি। এবার আমাদের আমাদের অন্য একটা লোন তুলতে হবে, সেই লোনের টাকা দিয়ে এই লোনটা পরিশোধ করতে হবে, তা না হলে আমাদের পুরো পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। আমি তো সেটা হতে দিতে পারি না, আমি পরিবার নিয়ে রাস্তায় গিয়ে কি করে দাঁড়াবো? তখন ঋতুজা বলতে থাকে, তুমি একটা কাজ করতে পারো, তুমি তুমি আমাদের যে গয়নাগুলো আছে, তোমার তোমার বাপ দাদার আমলের সম্পত্তি, সেই গয়নাগুলো বন্ধক দিয়ে দাও। সেগুলোর মাধ্যমে যে টাকাগুলো পাবে সেগুলো দিয়ে লোনটা ক্লিয়ার করে নাও। তারপরে আমরা গয়নাগুলো আবার ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। তখনই দেখা যায় অখিলেশ রাজি হয় না। তখন পিঠা বলতে থাকে, দাদা একদম হেজিটেট বোধ করবেন না, আপনি তো আমাদের জন্যই এতটা কষ্ট করছেন, তাই না? আমরা নিজেরা ইচ্ছা মতো ইচ্ছে করে দিয়ে দেব, আপনি একদম চিন্তা করবেন না। আমরা পরে সেগুলো তুলে নেব, তাই না? এখন আমাদের এত বড় বিপদের দিন, আমরা যদি মহিলারা আপনার পাশে না থাকি, তবে আপনি কি করে সবটা সামাল দেবেন বলতে পারেন? এদিকে সবকিছু শুনছে মোনালিসা সবকিছু শুনে মনে মনে বলছে, তোমরা তোমরা যাই প্ল্যান করো না কেন, তোমাদের প্ল্যান ভেস্তে দেবে এই মোনালিসা কিছুতেই কিছুতেই তোমাদের শেষ হাসিটা হাসতে দেবে না, শেষ হাসিটা এই মোনালিসাই হাসবে, আমি কিছুতেই তোমাদের ছাড়বো না। এদিকে দেখা যায় অরিনকে বারবার বারবার মোহিনী ফোন করায় অরিন চলে এসেছে ক্লাবে এসে। ও মোহিনীর সঙ্গে দেখা করে অরিন। তখনই দেখা যায় মোহিনী অরিনকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখনই অরিন বলতে থাকে, তুমি বুঝতে পারছো না কেন এভাবে বারবার ফোন করছো? এভাবে ফোন করলে কি করে হবে বলো? আমি তো তোমাকে বলেছি বাড়িতে একটা ছোট্টখাটো অনুষ্ঠান চলছে, ওখানে সবাই আছে, আর আমি আমি একা এখানে। বাড়ির কেউ যদি জানতে পারে আমি বাড়িতে ছিলাম না, জানো কি হতে পারে? তুমি কেন বুঝতে পারছো না মোহিনী? এভাবে এভাবে কেন কেন এরকম করছো? এভাবে করলে কি করে হবে বলো? আমি তো তোমাকে বলেছি যে আমি নিজের পায়ে দাঁড়াই, আমি কোম্পানি জয়েন করি, তারপরে তোমাকে আমি নিজের বাড়িতে নিয়ে যাব। তুমি কেন এত তাড়া দিচ্ছ? আমি তো এখনো নিজের পায়ে দাঁড়াইনি, আমি কিচ্ছু করি না। আমি তোমাকে নিয়ে কি কি খাওয়াবো, কোথায় রাখবো? বাড়িতে যদি কেউ মেনে না নেয় তখন আমি কি করব? তুমি বুঝতে পারছো? তখনই মোহিনী বলতে থাকে, তুমি এভাবে কেন ভাবছো জান? এভাবে ভাবার তো কিছু নেই, আমি তোমাকে হেল্প করব। এদিকে দেখা যায় সেনাপতি রাস্তায় দাঁড়িয়ে বলছে, আমার আমার কিচ্ছু ভালো লাগে না, মাকে বারবার বলেছিলাম একা একা কিচ্ছু করতে যেও না, একা একা কোনো দায়ভার নেবে না। এখন যে যার মতো ঠিকই আছে, শুধুমাত্র তোমাকেই জেল খাটতে হচ্ছে। আমি আমি কি করব, তোমাকে কি করে বাঁচাবো কিচ্ছু বুঝতে পারছি না। আমার কথা একদমই শোনে না, আমার কথা শুনলে কি আর আজকের দিনটা দেখতে হতো? আজকের দিনটা তো কিছুতেই দেখতে হতো না। আমার মাকে আমি কি করে যে সামলাই, মায়ের জন্য আমার জীবনটাও আমি ঠিকঠাক ভাবে উদযাপন করতে পারছি না, ঠিকঠাক ভাবে বাঁচতে পারছি না আমি।
এদিকে দেখা যায় মোনালিসা বলতে থাকে আমাকে সবটা সেনাপতি আর দাদুকে জানাতে হবে, তার সেনাপতিকে সব প্ল্যান বুঝিয়ে দিতে হবে। আজকে রাতের মধ্যে গয়নাগুলো এখান থেকে সরিয়ে দিতে হবে, কোনোভাবে যেন ওরা গয়না দিয়ে লোন নিতে না পারে। এরপরে সেনাপতিকে ফোন করে মোনালিসা। সেনাপতিকে ফোন করলে মোনালিসাকে সেনাপতি বলতে থাকে, কি হয়েছে মোনা, এখন ফোন করলি যে? তখনই মোনালিসা বলতে থাকে, আমি তোকে একটা দরকারে ফোন করেছি, শোন আমার প্ল্যানটা খুব ভালো করে শুনবি, আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই কাজ করবি। কারণ কারণ যেই যেই খেলাটা শুরু হয়েছে সেই খেলাটা কোনোভাবে শেষ হতে দিতে চলবে না, শেষ হাসিটা আমাদেরই হাসতে হবে। এদিকে এদিকে তোর মাকে জেলে পাঠিয়ে ওরা হই হুল্লোড় করছে, তুই কি প্রতিশোধ নিতে চাস না সেনাপতি? তখনই সেনাপতি বলতে থাকে, হ্যাঁ চাই। কেন কেন তুই তবে কি করতে চাইছিস বলতে পারিস? সবটা আমাকে বিশ্বাস করে বলতে পারিস, কোনো সমস্যা হবে না। তখনই মোনালিসা বলতে থাকে, আমি বলতে চাইছি শোন। এদিকে এদিকে ওরা ভাবছে যে ওরা যে লোনটাতে পড়েছে সেই লোনটা থেকে রক্ষা পেতে ওরা তাদের যে পৈতৃক সম্পত্তি আছে, তাদের পৈতৃক গয়নাগাটি আছে, সবটা বন্ধক দেবে। সেই টাকা দিয়ে এই এই ব্যাংকের লোনটা ক্লিয়ার করবে। ওদেরকে কিন্তু এই লোনটা কিছুতেই শোধ করে দিতে চলবে না। বিহান চৌধুরীকে আমি পথে নামাবো, ও গিয়ে আমার দাদুর কাছে হাত পেতে টাকা ভিক্ষে চাইবে, এটা আমি অবশ্যই দেখতে চাই। তাই তোকে আমাকে হেল্প করতে হবে, তুই বল তুই আমাকে হেল্প করবি? তখনই সেনাপতি বলতে থাকে, কি করবি তুই ভেবে পেয়েছিস? তখনই দেখা যায় মোনালিসা সব প্ল্যান বুঝিয়ে দেয় সেনাপতিকে। এদিকে এদিকে দেখা যায় মোহনা বারবার বারবার অরিনকে বোঝাতে থাকে, আমি তো একটা জব করি তাই না, সেখান থেকে আমি কিছু টাকা পাই, সেই টাকা দিয়ে তোমার আর আমার খুব ভালোভাবে চলে যাবে। নাকি তুমি ভাবছো যে আমাদের বয়সটা মেনটেনের কথা ভাবছো, তাই তো? তখনই অরিন বলতে থাকে, না না মোহিনী, তুমি ভুল ভাবছো, আমি বয়সের কথা ভাবছি না। আমি ভাবছি যে আমি এখন তোমাকে নিয়ে গিয়ে কোথায় দাঁড় করাবো, কোথায় রাখবো, এটা ভেবে আমি তোমাকে নিতে পারছি না। তখন এই কথা শুনে মোহিনী বলতে থাকে, আমার তো সবকিছুই আছে, তুমি শুধু তোমার বাড়িতে জানাও, তোমার বাড়িতে সবটা জানিয়ে দাও। তুমি তো বললে যে তোমাদের বাড়ি থেকে অনেক ক্রাইসিসের পরে আজকে একটু সবাই হই হুল্লোড়ে মেতে উঠেছে, তুমি যদি ওদেরকে সবটা বলো তবে অবশ্যই ওরা বুঝতে পারবে, ওদেরকে অবশ্যই তুমি বোঝাতে পারবে। প্লিজ তুমি কিছু একটা করো, আমি এভাবে আর পারছি না, এভাবে একা একা থাকা আমার আর সম্ভব হচ্ছে না। আমি তোমাকে না দেখতে পেরে আমার কেমন যেন সবটা চারপাশ অন্ধকার হয়ে যায়। তখনই অরিন বলতে থাকে, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমি কি করব বলো? আমি তো কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করা আমার পক্ষে সম্ভবই হচ্ছে না। এরপরে দেখা যায় অরিনকে মোহিনী বলতে থাকে, তোমার পরিবারের আজকে তো সবার মনই ভালো তাই না? এদিকে এদিকে দেখা যায় অখিলেশ কিঞ্জলকে ফোন করে গয়নার ব্যাপারে সবকিছু বলে, গয়নাগুলো আনতে বলে। এদিকে কম্পাস ও বিহান দুজনেই মঞ্চে উঠে নাচতে থাকে। এটা দেখে ফেলে মোনালিসা। এটা দেখে রাগে ফেটে পড়ে মোনালিসা মনে মনে বলতে থাকে, আমি এটা কিছুতেই হতে দেব না। কম্পাস, তুই কি ভেবেছিস এভাবে আমার বিহানকে আমার থেকে কেড়ে নে, এবার দেখবি সবটা কি করে আমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিই। এবার চৌধুরী পরিবারকে এমন ভাবে পথে বসাবো না, তুই কল্পনাও করতে পারছিস না। শুধুমাত্র গয়নাগুলো বাড়িতে আনার অপেক্ষা, গয়নাগুলো বাড়িতে এলেই কখন যে ঝেড়ে দেব বুঝতেই পারবি না, গয়নাগুলো এমন ভাবে সরিয়ে দেব তুই কোনোভাবেই বুঝতে পারবি না। এদিকে কম্পাস ও বিহান দুজনে একে অপরের সঙ্গে নাচছে, আর এদিকে মোনালিসা বলছে, অনেক হয়েছে তোদের ড্রামাটা, অনেক দেখেছি, আর দেখতে ইচ্ছে করছে না, অনেক অনেক দেখেছি। এরপরে দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে, আমার কেমন যেন মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, কিছু একটা ঘটবে, সেই ঘটা থেকে আমাদের অবশ্যই সবাইকে বাঁচাতে হবে। এই রহস্যের জাল আমাদের কাটতেই হবে। মনে হচ্ছে কেউ আমাদের ওপর ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের জালটা আমাদেরকে সরিয়ে দিতে হবে। বিহান স্যার, আপনি পারবেন না, আপনি থাকবেন না আমার পাশে? তখনই বিহান বলতে থাকে, আবার স্যার বলছো কম্পাস? এরপরে দেখা যায় কম্পাস ঋতুজার কাছে গিয়ে বলতে থাকে, মা, কোনো সমস্যা, লোনের ব্যাপারে কোনো সমস্যা হয়েছে, তুমি আমাকে সবটা বলতে পারো। তখনই দেখা যায় অখিলেশ ঋতুজাকে ইশারা করে কিছু না বলতে। এরপরে দেখা যায় মাহি মোনালিসাকে বলতে থাকে, দেখেছো মোনাদি ওখানে গিয়ে জেম্মার সঙ্গে কি ভাব দেখাচ্ছে? এরপরে ঋতুজা বলতে থাকে, আজকে আজকে একটা খুশির দিন, আজকে সবাই মিলে হই হুল্লোড় করো, আজকে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, আর বড়রাই সবটা ভেবে নেবে, যা সমস্যা হবে
বড়রা সবটা দেখে নেবে, তোমাকে তোমাকে কিচ্ছু করতে হবে না মা, তুমি তোমার মতো করে হই হুল্লোড় করো, অনেকদিন পরে স্ট্রেস পেয়েছো তাই না। এরপরে দেখা যায় কম্পাস বিহানের পাশে গিয়ে বসলে তখন বিহান কম্পাসকে বলতে থাকে, কম্পাস কি হয়েছে, মা কি বললো? তখনই কম্পাস বলতে থাকে, না তেমন কিছু না, আসলে আমি জিজ্ঞাসা করলাম যে ব্যাংকের ব্যাপারে কোনো কিছু হয়েছে কিনা, কোনোভাবে চিন্তিত কিনা ওনারা, কিন্তু ওনারা বলল আমাদের এটা নিয়ে না ভাবতে, বড়রাই নাকি সবটা দেখে নেবে, কিন্তু চিন্তা তো থেকেই যায়। আমার মনে হচ্ছে কেউ পেছন থেকে খেলছে, কেউ পেছন থেকে গুটিটা দাচ্ছে, কিন্তু কে সেটা আমাদের খুঁজে বের করতে হবে, সেই কে সেটা আমাদের জানতেই হবে। এদিকে দেখা যায় রুদ্র ও মেঘমালা দুজনেই স্টেজের উপরে নাচছে। তখন তখন এটা দেখে খুশি হয়ে যায় সবাই। তখনই মাহি অরিনকে বলতে থাকে, তুই কোথায় গিয়েছিলি? তখনই অরিন বলতে থাকে, তোকে বললাম না আমার একজন ফ্রেন্ড এসেছে, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কেন রে এতটা এতটা ভয় পাচ্ছিস কেন? কেউ কি আমাকে খুঁজেছিল? তখনই মাহি বলতে থাকে, না কেউ খোঁজেনি, এমনিতেই বললাম যে কোথায় গিয়েছিলি, কোনো গন্ডগোল পাকাচ্ছিস না তো তুই? এদিকে মোনালিসা বসে বসে ভাবছে কখন গয়নাগুলো বাড়িতে আনবে। তখনই মোনালিসা সেনাপতির সাহায্যে গয়নাগুলো সেখান থেকে সরিয়ে চৌধুরী পরিবারকে পথে বসিয়ে দেবে। তারা যেন কোনোভাবেই লোনটা না পায় সেই ব্যবস্থা করবে মোনালিসা। এরপরে দেখা যায় কম্পাস বসে বসে ভাবছে কি করে সবকিছু মিটমাট করবে, কি করে সবকিছু মিটমাট করা যায়। এরপরে মোনালিসা বলছে, সেনাপতি কোথায়? আমি তো কিছুই জানি না, ও এসেছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। এদিকে দেখা যায় সেনাপতি ছদ্মবেশে চলে এসেছে। ঠিক তখনই দেখা যায় সেনাপতির ছদ্মবেশ ধরে সেখানে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলছে, আমি মোনাকে একবার একটা এসএমএস করে দিই যে আমি পৌঁছে গেছি। মোনাকে সিগন্যালটা দিয়ে দিলে মোনা সবকিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে নিতে পারবে। এরপরে দেখা যায় সেনাপতি বলতে থাকে, সত্যি দাড়ি গোঁফটা খুব টাফ, এটা লাগিয়ে কেমন যেন লাগছে। এরপরে মোনালিসাকে এসএমএস করে সবটা বলে দেয় সেনাপতি।